কেসেও যদি আমরা আটকে যাইতাম, হয়তো আমাদের ভাগ্যে ক্রস ফায়ার হতো, হয়তো আমাদের ভাগ্যে ফাঁসি হতো, হয়তো আমাদের ভাগ্যে যাবজ্জীবন জেল হতো। উনিশশো ৭৬ সালে থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এই বাংলাদেশে ৩৭টা ব্যাটালিয়ন বিভিন্ন ডিস্ট্রিক্টে পার্বত্য অঞ্চলে সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা ডিউটি করে আসছি এবং আমাদের মহাপরিচালকের কাছে আমরা আর্জি জানাই, স্যার আমাদের বেতন বাড়ানো হোক এবং ঈদ বোনাস দেওয়া হোক এবং রেশন বৃদ্ধি করা হোক। আমাদের আশ্বাস দিতে দিতে ১৯৯৪ পয়লা ডিসেম্বর আমরা স্যারের কাছে আরো জানাইলে বলে তারা যে সম্ভব না। আমরা তখন কর্মবিরতি করি। কর্মবিরতি করলে পয়লা ডিসেম্বর মহাপরিচালক আমাদেরকে দরবার হলে বসার জন্য বলছে। আমরা দরবার হলে বসলাম। বসার পরে বেলা ১২টা সাড়ে ১২টার দিকে একটি ভিডিও আধাহার আমাদের সৈনিকের উপরে মারধর করে। মারধর করার পরে আমরা বিভিন্ন জায়গায় সরে সরতে যাই। আমাদের দরবার ফেরেটার হলো না, মহাপরিচালক আসলো না। আমাদের ওখানে পয়লা ডিসেম্বর থেকে ৪টা ডিসেম্বর পর্যন্ত আমাদের কর্মবিরতি ছিল। ৪টা ডিসেম্বর বেলা ১৫:১০টায় আমাদের উপরে নির্মমভাবে গুলি বর্ষণ করা হলো যৌথ বাহিনী দিয়া, পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী এদেরকে দিয়া আমাদেরকে বিমান হামলা করে আমাদের ছত্রভঙ্গ করে এবং আমাদেরকে মাইক দিয়া ডাকে যে তোমরা মাঠে আসো, তোমাদের সাথে কথা বলবে প্রধানমন্ত্রী। আমরা মাঠে যাই, বসি। ১ ঘন্টা পরে দেখি বিভিন্ন জায়গায় থেকে গাড়ি নিয়ে আসা আমাদেরকে গাড়িতে উঠালো। গাড়িতে উঠাইয়া বিভিন্ন জায়গায় মানে গাজীপুর, শিমুলতলি ওখানে নিয়ে আমাদেরকে আটকাইলো। ওখানে আমরা ৬ দিন ছিলাম। ৬ দিন পরে আমাদেরকে সবার নাম লেখা বিভিন্ন কারাগারে পাঠাইলো। বিভিন্ন কারাগারে পাঠাবার পর ২ মাস পরে আমরা শুনতে পেলাম আমাদের নামে ১৩টা ধারা দিয়া কেস দাখিল করছে। দাখিল করার পরে একটা কেসেও যদি আমরা আটকে যাইতাম, হয়তো আমাদের ভাগ্যে ক্রস ফায়ার হতো, হয়তো আমাদের ভাগ্যে ফাঁসি হতো, হয়তো আমাদের ভাগ্যে যাবজ্জীবন জেল হতো। ৮ মাস ২২ দিন পরে আমরা কোর্ট থেকে বেক্রুশ খালাস পাই এবং পণ্যবহালের কাগজ কোর্টের থেকে আমাদেরকে দিয়ে দেয় এবং জজ বলে তোমরা তোমাদের হেড করে দেয়া চাকরিতে যোগদান করো। আমরা বাড়িতে এসে আমরা হেডকোয়ার্টার আসলাম। আইসা চাকরি জয়েনের জন্য বললাম। মহাপরিচালক বলল যে তোমাদের চাকরি হবে, তোমরা বাড়ি যাও, তোমাদের নামে চিঠি ইস্যু হবে। জানি না ভাগ্যের কি পরিহাম, আজই পর্যন্ত আমাদের নামে কোনো চিঠি ইস্যু হলো না। তো তারপরে আমরা নিম্ন আদালতে কেস করি। নিম্ন আদালতে কেস করার পরে আমাদের রায় আমাদের পক্ষে আসে। এই রায় আসার পরেও আমাদেরকে চাকরিতে যোগদান করানো হলো না এবং কি আমাদের আরো 2টা লোক ধরে জেলখানায় বললো। পরবর্তী টাইমে আমরা 2015 সালে আমরা হাইকোর্টে কেস দাখিল করি। হাইকোর্টের কেসেও আমরা আমাদের পক্ষে রায় আসে। সেই রায়েও মহাপরিচালক এবং বাংলাদেশ সরকার আমাদেরকে কার্যকরী হলো না, চাকরিতে যোগদান করানো হলো না। পরবর্তী টাইমে ডিপার্টমেন্টের মহাপরিচালক উনি আপিল করলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায়েও আমাদের পক্ষে আসলো, ওনারা হেরে গেল। তারপরেও আমাদেরকে চাকরিতে যোগদান করানো হলো না। জানি না আইনের কোথায় ফাঁক আছে এবং এই বাংলাদেশের সরকার জানে এবং ডিপার্টমেন্টের মহাপরিচালক জানে যে আমাদের কোথায় এই আইনের ফাঁক আছে। আমি আহ্বান করব বাংলাদেশের জনগণের কাছে এবং বিভিন্ন ধরনের বড় বড় উত্তরদান কর্মকর্তার কাছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের উপদেষ্টাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্যার দেখেন এবং আমাদের আরো জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, স্যার আমরা খুব অসহায়, আমরা তো কোর্টের রায় নিয়ে এখানে আসছি, আমাদের এই রায় কেন কার্যকরী হচ্ছে না, আপনি স্যার এসে একটু দেখেন, আমাদেরকে স্যার চাকরিতে যোগদান করান। আমরা খুব অসহায়, আমাদের ছেলে মেয়ে না খায়া অবস্থায় চলছে, আমরা তো ঠিক মতো কাজকর্ম করতে পারতাছি না। এখন স্যার আমাদের বয়স শেষ,
আমরা তো কোনো কাজই করতে পারতাছি না, রিক্সা চালাইতে পারতাছি না, ভ্যান গাড়ি চালাইতে পারতাছি না, এবং কোথাও জায়গায় যে কাজ করবো তা করতে পারতাছি না। আমাদের তো কাজের জন্য কোনো লোক কি করতেছে না, তোমাদের বয়স শেষ, তোমরা কি কাজ করবা, তোমরা চলে যাও। এই অবস্থায় আমরা আজ 29শে জুন আমরা এই জায়গায় আমরণ অন্বেষণ ধর্মঘট বসছি। আমাদের দিকে কোনো লোক বা কোনো অফিসার বা সরকার তরফ থেকে কোনো সারা শব্দ পাইতেছি না। আমি আপনার মাধ্যমে, আপনার এই টিভির মাধ্যমে আহ্বান করছি, এই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, আমি তাদেরকে অনুরোধ করব, স্যার আপনারা আসেন, আইসা আমাদের দুর্দশা দেখেন। আমরা গরিব মানুষ, আমরা না খেয়ে আজ 16-17টা দিন এখানে বসে আছি স্যার, আপনার অপেক্ষায়। আমরা আপনার পক্ষে বসে আছি যে আমাদেরকে চাকরিতে যোগদান করানো হোক। শেষ বয়সে স্যার আমাদের ছেলে মেয়ের মুখের আধার আপনি যদি দয়া করে দেন, তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনারা যেখানে আমরণ অনশনে বসছেন, বসার পরে কি মহাপরিচালক আপনাদের সাথে কোনো যোগাযোগ করছে? না, আজও পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, এবং এখানে কোনো লোকও পাঠায় নাই যে আমাদের সাথে কোনো কথা বলবে। সুপ্রিম কোর্টের মানে আপিল বিভাগের রায়ের পরে আপনারা কি মহাপরিচালকের সাথে দেখা করছিলেন? হ্যাঁ, তার কাছে নোটিশ দেওয়া হয়েছে, তার কাছে চিঠি দেওয়া হয়েছে, তার রায়ের কপি দেওয়া হয়েছে। উনি কি বলছে? কোনো সারা শব্দ আজও পর্যন্ত দেয়নি। আপনারা এখন মানে যদি না মানে তাহলে কি করবেন? আন্দোলনরা ওনারা যদি দাবি দেওয়া না মানে, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? যতক্ষণ পর্যন্ত আমাদের এই পদক্ষেপ গ্রহণ না করবে, এতক্ষণ আমরা এখানেই বসে থাকবো, এবং মরতে হয় এখানে আমরা মরবো, বাঁচতে হয় এখানেই বাঁচবো। এবং আমাদের লোকজন এখানে কাপড়ের কাপড় নিয়েই বসে আছে, এবং বিভিন্ন ধরনের লোক আমাদের অসুস্থ হাসপাতালে আছে, এবং কয়েকজন লোক হাসপাতালে ছিল, তারা কোনো রকম সুস্থ হয়েছে, তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে। তো আপনারা দয়া করে জনগণের কাছে আহ্বান জানান, এবং বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানান, যাতে আমাদের দিকে দৃষ্টি দেয় এবং আমাদের গরিবের দিকে তাকায়। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।